তাহলে প্রেজেন্টেশনের বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আজকে কথা বলব। তো এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে টু প্রেজেন্টিং ইফেক্টিভলি। ইফেক্টিভলি বুঝি আমরা কথাটা মানে ফলপ্রসূভাবে, যে তুমি যে প্রেজেন্টেশন দিচ্ছ এটার একটা ইম্প্যাক্ট হয়েছে এবং তোমার অডিয়েন্সকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, এটাকে আমরা বলবো হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন। এগুলোর শুধু কন্টেন্টের কারণে এটা যে ঘটে সেটা না, এটার অনেক কিছু আছে। মনে করো যে তুমি তোমাকে শুধু ইনফরমেশন দেখালেই হবে, ইউ হ্যাভ টু এনগেজ দ্য অডিয়েন্স অ্যান্ড অলসো রিটেইন দেয়ার অ্যাটেনশন। রিটেইন মানে হচ্ছে ধরে রাখা, ঠিক আছে, এবং একই সাথে তোমার মেসেজটাকে ডেলিভার করতে হবে, ঠিক আছে। সো এইগুলোর খুঁটিনাটি নিয়ে আমরা সামনে কথা বলবো। তো তাহলে যখনই আমরা এটা কোন জায়গায় কাজ করার কথা, সব জায়গায়, মানে প্রফেশনাল সেটিংয়ে, এডুকেশনাল এনভায়রনমেন্ট, যেটা আমরা যে এখন করছি, মানে লেকচার, ক্লাস লেকচার, এগুলো এডুকেশনাল এনভায়রনমেন্ট, অথবা পাবলিক স্পিকিং সিনারিও, কোথাও তুমি গেছো বক্তৃতা দিতে, কোনো একটা কিছু তোমাকে এক্সপার্ট হিসেবে ডাকা হয়েছে, তো তাহলে সেই জায়গায় তোমার কি লাগবে? কমিউনিকেশন স্কিলস, কন্টেন্ট নলেজ, মানে তুমি যে কন্টেন্ট নিয়ে কথা বলছো সেটা সম্বন্ধে তুমি জানো কিনা। আচ্ছা, তারপরে দ্য অ্যাবিলিটি টু কানেক্ট উইথ অ্যান্ড এনগেজ অ্যান অডিয়েন্স। তুমি তোমাকে কানেক্ট করতে পারতে হবে এবং তাদেরকে ধরে রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা তখন বলবো হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, আমাদের এখন বুঝতে হবে যে এইগুলোর জন্য একদম বেসিক্সগুলো কি, সেই বেসিক্সগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। কমিউনিকেশনটা হচ্ছে, কমিউনিকেশন স্কিলটা হচ্ছে সেই ওয়ান অফ দ্য বেসিক্স। তাহলে কি কমিউনিকেশন কাকে বলবো আমরা? যে কোনো কিছু নলেজ বা মেসেজ ট্রান্সফার হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে, এটা কার কাছ থেকে যাবে? সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছ থেকে যাবে। তার মানে কি, কনভারসেশনে দুইজনের হতে পারে, আবার বাঞ্চ অফ পিপল হতে পারে, একটা বড় গ্রুপের ক্ষেত্রে হতে পারে। তাহলে কিন্তু এখানে আবার কথা আছে যে অনেক সময় যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যখন তুমি কমিউনিকেট করছো যেটা স্বতঃস্ফূর্ত, যেখানে ঠিক তুমি আগে থেকে চিন্তা ভাবনা করোনি, সেখানে অনেক আনইন্টেন্ডেড এবং আনইনটেনশনাল। আনইন্টেন্ডেড মানে হচ্ছে যেটা তুমি চাওনি, চলে এসছে। আনইনটেনশনাল তাই, হ্যাঁ, মানে ইচ্ছা করোনি কিন্তু মনে করো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে পলিটিশিয়ানসরা যখন স্পিচ দেয় তখন স্লিপ করে কিছু কথা বলে ফেলছে, তার মানে কি এটা আনইন্টেন্ডেড এবং হয়তো তার এনাফ প্রিপারেশন ছিল না। নর্মালি একজন প্রেজেন্টার কিন্তু একজন অভিনেতার মতো। কেন? কোন সেন্সে? যে তুমি এমন কিছু বলতে চাও না যেটা তোমার অডিয়েন্সকে, তোমার দিকে একটা নেগেটিভিটি তৈরি হয় তাদের ব্যাপারে, ঠিক আছে। তাহলে তার মানেই হচ্ছে যে তোমাকে আগে থেকেই এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা শিখতে হবে। যে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেই প্রেজেন্টেশনের মেসেজটা কী হবে, অডিয়েন্সকে কীভাবে আমি কনভিন্স করি, ঠিক আছে। তো সেই কারণে আমাদের এগুলো জানাটা জরুরি। আর এখানে আমরা কী চাই, আচ্ছা তার আগে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে এখানে তুমি কি ট্রান্সমিট করছো, কি ট্রান্সফার করছো? ফিলিংস, থটস অ্যান্ড আইডিয়াস। ফিলিংস, তুমি ওই মুহূর্তে কি ফিল করছো, তোমার চিন্তায় কি আছে, এবং সেটাকে তুমি তোমার অডিয়েন্সকে কাছে কোন জিনিসটা তুমি পৌঁছাতে চাও, এবং সেগুলো কীভাবে পৌঁছানো যায়? একটা হতে পারে এক্সপ্রেসড অথবা এক্সচেঞ্জ, মানে দুজনের মধ্যে কথাবার্তা চালাচালি হচ্ছে ইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ওয়েজ। ভার্বাল তো আমরা বুঝি না, আমি গলার সাথে কথা বলছি, এটা ভার্বাল। কিন্তু নন ভার্বাল হচ্ছে অনেক কিছুই, যে মনে করো তোমার বডি পোশ্চার, ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে তুমি হাতের নড়াচড়া, ফেশিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, এই সমস্ত কিছু নন ভার্বাল। এটা ইকুয়াল এবং সামটাইমস ইভেন মোর দেন ইয়োর ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। দুইটাই একসাথে কাজ করছে, কিন্তু একটা মানে ছাড়া, একটাকে ছাড়া অন্যটা কাজ করবে এবং একটা আরেকটাকে আবার সাপ্লিমেন্ট করবে।
এটাকে রিইনফোর্স করবে। রিইনফোর্স মানে হচ্ছে আরো শক্তিশালী করবে। আচ্ছা, এটা করতে হলে আমাদের যেটা দরকার ওই যে নেগেটিভ জিনিসগুলোকে বাদ দিতে হবে। সেটা কি? ওই যে আনইনটেন্ডেড এইগুলো। আচ্ছা, আপাতত আমরা চাই না। চাপ দিচ্ছি, ডাবল চাপ পড়ে গেছে। আচ্ছা, now I'm better off than the last time. Okay, so types of communication. ওকে বলো যে এটা কি টেম্পারেচার তো নামিয়ে দিতে, মানে গরমটা যাচ্ছে না। ও এই কাছে, ওই যে এখানে আছে, ওর কাছে আছে। কততে দিয়েছে? 16 না 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 18 বা 20 দাও, পরে আসছে। হ্যাঁ, ওইটা করলে কাজই করছে না। আচ্ছা, এটাই যে ঠান্ডা আসছে। ওকে, তাহলে কমিউনিকেশনের কনটেক্সটে আমাদেরকে বুঝতে হবে যে কমিউনিকেশন কোন কোন ধরনের হয়। ঠিক আছে, প্রথমটা অবভিয়াস বাট নট রিয়েলি রেকগনাইজড বাই আস, আমরা আমাদের চোখে ধরা পড়ে না, যেটাকে আমরা বলি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, ভেতরে। ঠিক আছে, তো ইন্ট্রাপার্সোনালটা কিভাবে কাজ করে? যে যখন তুমি কোনো একটা কিছু চিন্তা করছো, ইভেন এই মুহূর্তেও তোমাদের ভিতরে ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে, নিজের সাথে নিজের কমিউনিকেশন। সেটা হচ্ছে কি, স্যার যেটা বলছেন এটা কি, ক্যান আই বিলিভ ইট, ইজ ইট রিয়েলি অথেন্টিক, এরকম একটা কিছু। অথবা আচ্ছা স্যার এরপরে আর কি বলবেন। অনেক সময় যেটা হয় যে আমি পরে কোন শব্দটা চুজ করব সেটা কিন্তু চলে আসে। হ্যাঁ, পিছনে এটা মোটর ব্যাপার না। আচ্ছা, তাহলে যেটা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, আমরা কি আরো কোনো উদাহরণ দিতে পারি? আমরা ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশনের কোনো উদাহরণ আমাকে কেউ বলতে পারো? এই মুহূর্তে করছো। আচ্ছা, তারপরে পরীক্ষার হলে যখন তুমি অ্যান্সার লিখছো খাতায়, তোমার মেমোরি থেকে তুমি ইনফরমেশন বের করে নিয়ে এসে দিচ্ছ। আচ্ছা, এখানে আরেকটা মজার ব্যাপার, ওখানে কয়েক ধরনের কমিউনিকেশন হচ্ছে। যেমন তুমি পরীক্ষা হলে এই করছো, যেমন ও আচ্ছা 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 আচ্ছা, মানে I did not really think of it. আচ্ছা, হ্যাঁ, that is also true. হ্যাঁ, যে তুমি বন্ধুদের সাথে কথা বলছো, কিন্তু আরেকটা হচ্ছে কি, যদিও এটা রিয়েল টাইমে হচ্ছে না, তুমি খাতায় যখন লিখছো টিচারের জন্য লিখছো, সো দ্যাট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ঠিক আছে, যদিও সিনক্রোনাস না। সিনক্রোনাস মানে কি, একই সময় হচ্ছে না, কিন্তু ইট ইজ ননদলেস এ কমিউনিকেশন। টিচারকে তুমি যেটা টিচার জানতে চাইছে সেটা লিখছো। ঠিক আছে, সো তার মানে ইন্ট্রা এবং ইন্টার দুইটাই হচ্ছে। বাট যখন তুমি নিজে কোথাও বসে আছো, চিন্তা করছো যে আমার এই সেমিস্টারের রেজাল্ট কি হলো, কোথায় আমি ভুল করলাম, কি আর কি ভালো হতে পারতো কিনা, এগুলো নিয়ে যখন চিন্তা করছো, ইন্ট্রা পার্সোনাল কমিউনিকেশন। আরেকটা হলো when you are sleeping, dreaming, when you are dreaming, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। যদিও ওইটাকে আমরা ওই অর্থে কন্ট্রোল করতে পারি না, যদিও এরকম কালচারগুলোর ভেতরে এরকম প্রচুর কথাবার্তা হয়। মানে মনে করো তুমি এশিয়ান কালচারগুলোর দিকে যদি তাকাও, মনে করো আদিবাসীদের বা অন্যান্য, যেমন মনে করো আমেরিকান ইন্ডিয়ানরা রেড নেশনস, ওরা ওখানকার একেবারে আদি অধিবাসী যারা আমেরিকা, তারা একটা কাজ করে যেটাকে বলা হয় ভিশন কোয়েস্ট। নাম শুনেছে কেউ?
তুমি যদি ইসেদের কথা বলো, আমি অবশ্য এখানে কেউ হিন্দু আছো? তোমাদের এখানে এরকম কিছু আছে? আমাদের যেমন মুসলমানদের যেটা হয়, নামাজ পড়ে মনে করো তুমি একটা খুব টাফ ডিসিশন ফেস করছো যে আমি এটা করবো কি করবো না, তুমি তখন এরকম নিয়ম আছে যে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপর তুমি ঘুমাতে যাও। হ্যাঁ, যে আল্লাহ নিশ্চয়ই একটা আমাকে বাঁধতে দেবেন, এরকম আছে কিছু তোমাদের কাছে? এইটা কি দেখায় যে আমরা আসলে সেম হিউম্যান রেস। এবং আমেরিকান ইন্ডিয়ানরা যেটা করে, তারাও কিন্তু এই জিনিসটা যে কোনো একটা কিছু ইনসাইট পাওয়ার জন্য, ইনসাইট মানে কি গভীর অন্তর্দৃষ্টি, এরকম পাওয়ার জন্য তারা এই এটা একেবারে মানে বলতে পারো যে ওইটার জন্য ধ্যান করে মেডিটেট করে ওইভাবেই সে চেষ্টা করছে যে whether the creator will give him or her the insight যে আমার এই ডিসিশনটা দরকার, সৃষ্টিকর্তাকে আমাকে দেবেন কি দেবেন না, ঠিক আছে? That is also intrapersonal communication. যখন তুমি এটা করছো, হ্যাঁ, you are trying to connect with your creator, that's for sure, but you are never sure that whether you will hear from the creator, কিন্তু you are trying nonetheless. তো তখনও এটা ইন্টারপার্সোনাল। আর যদি নবী রাসূল এনাদের কথা আমরা চিন্তা করি, তখন এটা ইন্টারপার্সোনাল, তাই না? পার্সোনাল কাইন্ড অফ একটু ক্রিয়েট God বা ক্রিয়েটর বা আল্লাহ এর সঙ্গে এটা পার্সন বলাটা ঠিক হবে না, বাট দ্যাটস আ ডিফারেন্ট ডোমেইন। তো অলটুগেদার আমরা যেটা বলছি যে যখনই তুমি ইন্ট্রাপার্সোনাল, তার মানে হচ্ছে নিজের সাথে নিজের কমিউনিকেশন। তারপর হচ্ছে ইন্টারপার্সোনাল, এখানে কি অবস্থা যে দুই হবেই, মানে দুইজন হবেই, তার অধিকও হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে, and you are exchanging your mind, you are exchanging your views, you are exchanging your message, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারপার্সোনাল। আর এটা এইগুলো হচ্ছে কনভারসেশন, যে কোনো তুমি বন্ধু বান্ধবের সাথে যে কথা বলছো সেটা, ইন্টারভিউ, স্মল গ্রুপ ডিসকাশন, ইভেন এই ক্লাস লেকচার। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে কি এই কমিউনিকেশন টাইপগুলো কিন্তু ওভারল্যাপিং মানে যে শুধু একটাতেই খাটবে সেটা না। এটা কিন্তু মনে করো আমি এখানে কমিউনিকেশন করছি তোমাদের সাথে, এটা ইন্টারপার্সোনাল হতে পারে, আমরা পরে দেখবো এটা পাবলিক কমিউনিকেশন হতে পারে, ঠিক আছে? যে আমি একটা গ্রুপের সাথে কথা বলছি। তো এই মানে টাইপোলজিগুলো ঠিক রেস্ট্রিক্টিভ না, মানে একটা নির্দিষ্ট জাস্ট একটাই হবে এরকম ইস্যুর মধ্যে, এরকম ফ্রেমে আটকে থাকবে না। তাহলে এরপরেরটা অবভিয়াসলি পাবলিক কমিউনিকেশন। পাবলিক কমিউনিকেশন কি হচ্ছে যে ইউ আর সেন্ডিং এ মেসেজ টু অ্যান অডিয়েন্স, তার মানে কি মোর দ্যান ওয়ান, ডেফিনেটলি অলমোস্ট এ গ্রুপটা স্মল হতে পারে, লার্জও হতে পারে, ঠিক আছে? তো এবং এটা আবার দুই রকম, ডিরেক্ট অর ইনডিরেক্ট। ডিরেক্ট কোন সেন্সে, এই যে আমি কথা বলছি, হ্যাঁ, আমি স্ট্রেইট কথা বলছি, ইন পার্সন কথা বলছি, এটা হচ্ছে ডিরেক্ট, ফিজিক্যাল প্রেজেন্স আছে। ইনডিরেক্ট হলো যখন দিস ইজ রিলেড বাই সাম মিডিয়াম অর মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, যে কোনো একটা মাধ্যমের মাধ্যমে যখন পৌঁছাচ্ছে। মনে করো যারা এই ইউটিউব ভিডিওটা দেখবে আমাদের ক্লাসে, তারা হচ্ছে ইনডিরেক্ট কমিউনিকেশন করে গেল, তোমরা হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন, ঠিক আছে? ডিরেক্ট কমিউনিকেশনের মধ্যে তোমার অনেক কিছুই আসে, ক্লাস লেকচার্স, বোর্ড মিটিং, সেমিনার, স্পোর্টস সেশন, যে কোনো কিছু, অলমোস্ট যে কোনো কিছু, মানে যেখানে ফিজিক্যাল প্রেজেন্স আছে। আর এখানে ইনডিরেক্টটা হচ্ছে কি যে তুমি একজন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে সারা দেশকে শোনানোর জন্য। আমেরিকাতে যেমন স্টেট অফ দ্য ইউনিয়ন বলে, যে তারা রাষ্ট্রপতি কোনো একটা পার্টিকুলার প্রেসিডেন্ট কোনো একটা পার্টিকুলার ইস্যুতে জনগণের কাছে ভাষণ দিচ্ছে। শেখ হাসিনাও ইদানিং করছে, মানে ইদানিং মানে বেশ কিছু অনেক বছর তৈরি করছে, হ্যাঁ, যে টেলিভিশনে বা ইভেন নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কাছে কমিউনিকেট করেছে, ঠিক আছে? আচ্ছা, এইটা তো গেল, এটাকে আবার আমরা যদি আমরা এত খুব ডিটেলসে যাব না, কিন্তু এটাকে আবার তুমি সিনক্রোনাস অ্যান্ড অ্যাসিনক্রোনাস এখানে নিয়ে যেতে পারো। এটা একটা আইডিয়া আছে, হোয়াট ইজ সিনক্রোনাস? সিঙ্ক কথাটা আমরা বুঝি, হ্যাঁ,
সিঙ্ক হচ্ছে সিনক্রোনাসের শর্ট ফর্ম, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে আমরা সিঙ্কটা নিয়ে নিয়েছি চলতি ভাষায়। আর এটার উল্টাটা হচ্ছে এর সামনে তুমি এ বসিয়ে দাও, অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসটা কি, যে তুমি রিয়েল টাইমে করছো না, ইউটিউবের ভিডিওগুলো যেগুলো, যে তুমি কেউ একজন একটা মেসেজ দিচ্ছে তুমি পরে দেখছো, যে কোনো কিছু পোস্টেড ভিডিও যেগুলো। আর আরেকটা হলো এই ইমেল। সিনক্রোনাসের অর্থ হচ্ছে সাথে সাথে, মানে সোজা বাংলা বলতে গেলে সাথে সাথে। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে অন্য সময় বা ওই সাথে সাথে না, এরকম, ঠিক আছে? আর তারপরে আরেকটা একদম খুব ভালো উদাহরণ আছে আমাদের, কি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো। মানে তুমি জাস্ট নোটিস, যেগুলো নোটিসের গুলোতে তুমি ইমোজি দিতে পারো, বাট তারপরেও ওইটা সবসময় তুমি যদি রিয়েল টাইমে না করো, তুমি পরে মেসেজটা দেখে তারপরে দিচ্ছ, তার মানে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? আর সোশ্যাল নেটওয়ার্কিং এ ব্লগিং, আমি জানি না তোমরা ব্লগ নিয়ে খুব বেশি মাথা ঘামাও কিনা। হ্যাঁ, তো ব্লগিং এর কনটেক্সটে দেখবে যে অনেকেই নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে একটা কিছু পোস্ট করছে, নিচে আবার কমেন্ট সেকশন আছে, সেটাও কিন্তু অ্যাসিনক্রোনাস, কারণ ওই মুহূর্তে তার সে কমেন্ট বা ওগুলো এমনভাবে এই যে সাথে সাথে তুমি হয়তো কমেন্ট দিতে পারছো না, এরকম। আবার এরকম আছে, যেমন আমি এগুলো একেবারে ডিটেলস আলাপ করছি কেন, ইদানিং দেখবে যে অনেক জায়গায় মসজিদে, বিশেষ করে বাইরের দেশগুলোতে মসজিদ, চার্চ, আমি মন্দির সম্বন্ধে জানি না, কিন্তু চার্চে দেখেছি এবং মসজিদেও দেখেছি যে পাশে একটা রাখা আছে, একটা স্ক্রিন রাখা আছে, যেখানে টুইটার মেসেজ আসছে, কোনো একটা প্রশ্নের উত্তর, ইমাম বা একজন যে কোনো একজন ওই অর্থে স্কলার কথা বলছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রশ্নগুলো পাশে দেখা যাচ্ছে। সো এইটাকে তুমি বলতে পারো অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? কারণ যদিও রিয়েল টাইমে হচ্ছে, কিন্তু এটা আসছে থ্রু সাম মিডিয়া, অন্য একটা মিডিয়ামের মাধ্যমে, ফিজিক্যাল প্রেজেন্স যাদের সেটাতে আসছে না। আচ্ছা, তারপরে এইটা একটু ব্যাপক অর্থে এটা আমাদের বুঝতে হবে যে ইন্টার কালচারাল কমিউনিকেশন, তোমার প্রসাধনী পরে করা উচিত। আচ্ছা, যাই হোক, ইন্টার কালচারাল কমিউনিকেশনটা মধ্যেই যে কালচারাল ব্যাপারটা চলে আসছে। সো কালচার বলতে আমরা কি বুঝি নর্মালি? হ্যাঁ, এটা কি বোঝায়? মানে আমাদের সংস্কৃতিগুলো অনেক একটা সংস্কৃতির উপরে যে টাইমলাইনের কথা বলেছ, এখানে আরেকটা জিনিস আমরা ভুলে গেছি, সেটা কি? কোনো একটা জিওগ্রাফিক লোকেশন হতে হবে। বাংলাদেশের সংস্কৃতি আর পশ্চিমবঙ্গের সংস্কৃতি কিন্তু এক না, তাই না? মানে একই ভাষায় কথা বলছি, কিন্তু ভাষার উচ্চারণ ভঙ্গি ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, অনেক সময় রিলিজিয়ন ডিফারেন্ট। ওখানকার মুসলিমরাও ওদের অন্য ইসে কথা বলে, তাই না? মানে ওদের যে কলকাল, যেটা স্থানীয় যে ভাষার রীতি, সেটাতে কথা বলে। তার মানে কি, এগুলো হচ্ছে ওই জিওগ্রাফিক লোকেশনের ইম্পর্টেন্স বা সেটার প্রভাব, ঠিক আছে? তাহলে আমরা কালচারকে এভাবে দেখতে পারি, কালচার হচ্ছে একটা পার্টিকুলার লোকেশনে থাকা জনগোষ্ঠীর জীবনযাপন পদ্ধতি, এবং এটার মধ্যে কীরকম কী আছে, এর মধ্যে টাইম লাইনও আছে একটা, যে অতীতের যেই অভিজ্ঞতা আগের জেনারেশন ছিল সেগুলো চলে আসে, ঠিক আছে? ওগুলোর প্র্যাকটিস, এই জিনিসটা হচ্ছে কালচার। এবং এর সাথে আর কি আছে? ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা ছাড়া কিন্তু আমরা, মানে ওয়াই হিউম্যান বিংস আর কল্ড আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা কেন বলা হয়? কারণটাই হচ্ছে যে উই ক্যান এক্সপ্রেস আওয়ারসেলফ, উই ক্যান কমিউনিকেট। ভাষা একটা প্রধান বাহন, ঠিক আছে?
এই ভাষার জোরে আমরা আমরা মানে অনেক কিছুই অর্জন করতে পেরেছি। ভাষা যদি না থাকতো আমরা বোধহয় আমরা এটা পারতাম না। ঠিক আছে, তো তাহলে যখন তুমি অন্য আরেকটা কালচারের সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে, এখনকার সময়টা হচ্ছে গ্লোবালাইজেশন, রাইট? যে এক কালচারের লোকজন অন্য কালচারে যাচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, বা অন্য কালচারে না গিয়েও ভার্চুয়াল যোগাযোগ হচ্ছে, তাই না? যে তুমি এখানে ফ্রিল্যান্সিং এর কাজ করো, আমেরিকান একজন তোমার ক্লায়েন্ট আছে, তার সাথে তোমার ইংরেজিতে কথা বলতে হচ্ছে, কিছুটা হলে তোমার বুঝতে হচ্ছে যে সে কিভাবে কথা বলে, তার এক্সপ্রেশনটা, এটার মানেটা কি, এটা দিয়ে সে কি মিন করছে, সে এটা পছন্দ করছে, সন্তুষ্ট নাকি, এগুলো বোঝার একটা ব্যাপার চলে এসছে, তাই না? তো তাহলে দেখা যাচ্ছে যে এই এই দুইটা কালচারের দুজন প্রতিনিধি যখন এভাবে ভাষা বিনিময় করছে, তখন কি হচ্ছে, তাদের কালচারের বিভিন্ন জিনিসগুলো একটা এক ধরনের এক্সচেঞ্জের মধ্যে চলে আসছে। আচ্ছা, এর ভেতরে কি সব কিছুই পজিটিভ, সব কিছুই বোধক? না, অনেক ক্ষেত্রে অনেক কিছু চলে আসে নেগেটিভ। যেমন মনে করো আমাদের কালচারে আমরা অনেক সময় আমেরিকানরা নিজের বাবা মা, ভাই বোন, সবাই একটা কিছু একটা জিনিস এগিয়ে দিল বলে থ্যাংক ইউ। আমরা কি এটা বলি? আমরা বলি না। হ্যাঁ, তো তাহলে কিন্তু হয়তো তুমি যখন বাইরে গেছো পড়তে, তুমি মনে করছো তোমার এক ফ্রেন্ড, ও মনে করো আমেরিকান, সে তোমাকে একটা কিছু এগিয়ে দিল, তুমি থ্যাংক ইউ বলো নাই, সে মাইন্ড। তাহলে কি হচ্ছে, ওই যে কালচারের কনফ্লিক্ট, যে কালচারের যে এক্সপেকটেশন, দুইটা কালচার এক জায়গায় হয়েছে, তাদের একটা কাইন্ড অফ একটা গ্রাউন্ডে, একটা লেভেল গ্রাউন্ডে তাদের এক্সচেঞ্জ করার কথা, চালাচালি করার কথা, ভাব বিনিময় করার কথা, সেই জায়গাগুলোতে মানে হয় ঘাটতি রয়ে যাচ্ছে, আবার অতিশয়োক্তি হতে পারে, যে তোমার কাছে মনে হতে পারে যে বারবার সব কিছুতে থ্যাংক ইউ বলছে কেন। বা অনেক সময় আমার কাছে যে জিনিসটা লাগতো, আমি করতে গেছি, যে কোনো কেউ জিজ্ঞেস করেছে যে হাউ ইজ ইউর সিজিপি নাও, তাই আমি বললাম যে ওয়েল 3.8, প্রথম দিকে তাই ছিল, পরের দিকে কমে গেছে। যাই হোক, গুড ফর ইউ, এটা আমার কাছে রিডান্ডেন্ট মনে হচ্ছে, মানে গুড ফর ইউ, ও ভালো ভেবে বলছে যে তোমার জন্য ভালো ওটা, কিন্তু আমার হচ্ছে যে এটা বলার কি আছে। এই যে দেখো কালচারাল এক্সপেকটেশনগুলো কিন্তু এরকম একটা কনফ্লিক্টে আসতেই পারে। ওই জায়গাগুলোতে আমাদের মাথায় ঘামাতে হয়, সে কারণে যে যখন আমি আই এম টকিং টু সামওয়ান ফ্রম আদার কালচার্স, I have to be very much cautious and sensible to the practices of that culture. মনে করো বাইরে থেকে কেউ একজন এসছে, আচ্ছা এখানে আমি মজার কথা বলি, আমি মানে আমি এটা স্টোরি টেলিং এর আশ্রয় নেই তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য। সেটা আমি প্রথম সেমিস্টারে গেছি, ওখানে এক চাচার বাসায় উঠেছি, ওখানে তার ফ্রেন্ডের আমেরিকান ওয়াইফ, কিন্তু আমেরিকান ওয়াইফের আবার আগে আমেরিকান আরেক হাজব্যান্ডের কাছ থেকে একটা বাচ্চা আছে। তো আমি বাচ্চার সাথে আমি কথাবার্তা বলছি, আমি কথা বলতে বলতে ফ্রিজ থেকে মানে আমেরিকান চিজ বের করে আমি কিসের ভিতরে কি বলে না পিনাট বাটার বের করেছি। ঠিক আছে, আমি জাস্ট এই কালচারাল এইটা বোঝানোর চেষ্টা করছি। পিনাট বাটার দিয়ে আমি বললাম কি ওখানে একটা বেগলের ভিতরে দিয়ে খাচ্ছি, সে আমাকে কি বলে বাচ্চাটা, peanut butter doesn't go with that. You're supposed to take some slices of bread. মানে ওর কালচারে ওইটাতে অভ্যস্ত যে ওরা পিনাট বাটার স্যান্ডউইচ তৈরি করে ওই যে ফ্ল্যাট ব্রেড দিয়ে, তুমি এটা বেগল দিতে পারো। আমার মনে হচ্ছে বেগল ব্রেড এভরিথিং ইজ সেম, তাই না? বুঝতে পারছো যে কালচারাল ক্ল্যাশগুলো, এটা তো খুব মাইল্ড জিনিস। সিরিয়াস জিনিস হতে পারে যে যেটা যে এখন ইসরায়েল আর প্যালেস্টাইনিয়ানদের মধ্যে হচ্ছে, যে ওরা হচ্ছে আমাদের কালচার গ্রেটার, তোমাদের কালচার না, ইউ গাইজ ডু নট কাম। বা হোয়াইট সুপ্রিমেসিস্টরা যারা মনে করে যে ওয়েল আমি হোয়াইট, টল,
blue or green eyes, blonde hair, আমি দারুণ একটা দেশ। I'm the best, I'm one of the best nations on earth. হ্যাঁ, এইগুলো হচ্ছে কালচারাল। আচ্ছা, এইগুলোর জন্য আবার খুব বাড়াবাড়িও হয়েছে। বাড়াবাড়ি কিরকম হয়েছে? হ্যাঁ, না ওইটা তো বটেই যে স্লেভ ট্রেড হয়েছে, স্লেভারি করে রেখেছে। এইটার আইডিওলজিক্যাল ইসের দিকে, রুটসের দিকে যদি আমরা তাকাই, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে এসছে, ওদের একটা কথা আছে, হোয়াইট ম্যানস বার্ডেন। আমি জানি এটা কখন শুনেছি? ও বলেছিলাম। আচ্ছা, এই হোয়াইট ম্যানস বার্ডেন মানেই হচ্ছে যে আমরা ছাড়া বাকিরা সবাই অশিক্ষিত, মূর্খ, আনসিভিলাইজ, সৃষ্টিকর্তা আমাদেরকে এই দিয়েছেন যে আমরা উই হ্যাভ টু এডুকেট দিস গাইস। এরা কিছু জানে না, এদেরকে এডুকেট। তাহলে ওই জায়গায় যে জিনিসটা তৈরি হচ্ছে, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কালচারাল ব্যাগেজ। ব্যাগেজ কথাটা এখানে খারাপ করতে পারা হচ্ছে যে ইউ ডোন্ট নিড দ্যাট, এটা ফেলে দেওয়া ভালো, কিন্তু ইউ আর ক্যারিং ইট। কালচারাল ব্যাগেজ, ব্যাগেজ তো আমরা বুঝি কোনটা যে মাল সামান বা একটা কিছু যেটা আমি সাথে ক্যারি করছি, কিন্তু এখানে বোঝানো হচ্ছে একটা নেগেটিভ যে it should not be there but you are still carrying this with you. তো তাহলে যখন প্রেজেন্টার হও, এই কালচারাল ব্যাগেজ কিন্তু তোমাকে বেশ বিপদে ফেলবে। তুমি এমন কিছু বললা যে তোমার অডিয়েন্স মাইন্ড করবে, ঠিক আছে? তো তাহলে এই ব্যাপারটা ইন্টারকালচারাল কমিউনিকেশনে খুবই খুবই জরুরি। You have to get rid of your cultural baggage. এটা যে শুধু হোয়াইটদের ক্ষেত্রে হতে পারে সে না, আমাদের ক্ষেত্রে এটা হতে পারে। আমরা মনে করতে পারি যে এবার যেমন কি হয়েছে যে নর্মালি মুসলমানদের ভিতরে এমন একটা ধারণা আছে যে ইহুদি মানেই হচ্ছে ট্রেইটার, আমাদের ক্ষতি করতে চায়, কি করতে চায়। এখন আমরা কি দেখছি সে আমেরিকাতে, বলছি না যে এটা দিয়ে সব ইহুদি ভালো এরকম, ওইটা আমরা কিছু বলছি। জুইশ ভয়েসেস ফর পিস এরা কি করছে, এই বিভিন্ন যে আমেরিকায় কলেজ ক্যাম্পাসগুলোতে প্রায় 145টা ইউনিভার্সিটিতে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে। এর ভেতরে কিন্তু মোর দেন হাফই, কারণ প্যালেস্টিনিয়ান বা ইসেরা অনেক সংখ্যায় কম, বেশিরভাগই হচ্ছে ওই দেশের হয় আমেরিকান হোয়াইট অথবা জুরা। তারা এই যে জুইশ ভয়েসেস ফর পিস, তারা এটা বলছে, ইসরায়েলের এগেন্সে কথা বলছে, এবং এটা প্রত্যেকে মারও খাচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আই থিঙ্ক LA ক্যাম্পাস, যেটা লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাস, সেইখানে ওরা যারা প্রো ইসরায়েল সাপোর্টাররা করেছে কি ওদেরকে মেটাল রড দিয়ে পিটিয়েছে, তারপরে ফায়ারওয়ার্কস ছুঁড়ে মেরেছে ক্রাউডের মধ্যে। হ্যাঁ, তো তার মানে কি যে ওইখানে এই ক্লাসটা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে একটা গ্রুপ তারা এই কালচারাল ব্যাগেজটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে এভরিওয়ান ইজ ইকুয়াল, প্যালেস্টিনিয়ানরা দে ডিজার্ভ দ্য রাইট, হিউম্যান রাইটস অর ইকুয়াল রাইটস লাইক আস। ঠিক আছে, তার মানে কি, এবং তারা যখন কথা বলে, এই কথা বলার সময় আমরা দেখবো যে আমাদের সেমিস্টারের একটু ভিতরের দিকে গেলে আমরা দেখবো যে এখানে ইউ আর সাপোজ টু ইউজ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজেস। ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ মানে ইনক্লুশন মানে কি, ভেতরে নিয়ে আসা। হ্যাঁ, তার মানে কি বাইরে একটা গ্রুপকে তুমি বলছো যে তুমি আমাদেরই একজন, ইউ আর ইনক্লুসিভ, ইউ আর ইনক্লুডিং দ্যাম। ঠিক আছে, তুমি ভেতরে নিয়ে আসছো। আমেরিকানরা, প্রোগ্রেসিভ আমেরিকান যারা বা ওই যে জুইশ ভয়েসেস ফর পিস, তারা বলছে যে প্যালেস্টিনিয়ানস আর নট আউট অফ দিস কমিউনিটি, দে আর পার্ট অফ আস। সো দেখো একটা জিনিস চিন্তা করে দেখো যে আমেরিকা হচ্ছে একটা ইমিগ্রেন্টের দেশ। হ্যাঁ, হোয়াইট সেটলাররা এরা গেছে ইউরোপ থেকে, গিয়ে ওখানে তারা রেড ইন্ডিয়ানদেরকে সরিয়ে দিয়ে ডবে বানিয়ে ফেলেছে। কিন্তু ওই সময় কিন্তু এই ইনক্লুসিভিটি বা কালচারাল ব্যাগেজ তারা ক্যারি করেছে, সেইটা জেনারেশন টু জেনারেশন রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে এখন কি হচ্ছে, এখন যে ট্রাম্প যে বিভিন্ন ইনসাইডিং বক্তব্য দিচ্ছে যে এরা অন্য জায়গার লোকজন, এরা এসে আমাদের জায়গা দখল করে নিচ্ছে, এরা আমাদের কাজ এইসব বাদ দিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না, চাকরি পাচ্ছি না।
এই জিনিসগুলোর অরিজিন কিন্তু তোমার তাদের কালচারাল ব্যাগেজ। আর মনে করে যে আমরা যে রাইট পাই, দে ডু নট ডিজার্ভ দিস রাইট, ও আউটসাইডার, যেন তাকে আমি এই রাইটস কেন পাবে, আমি এই দেশে জন্মের জন্য আমরা পাচ্ছি। এখন নতুন ধোয়া উঠছে যে কি যারা আমেরিকান বর্ন যেসব বাচ্চা কাচ্চার বাবা মা বাইরে, ট্রাম্প বলছে যে এদেরকে সিটিজেনশিপ দেওয়া যাবে না। তো এইগুলো তো এই ধরনের জিনিস যে তুমি জাস্ট বিকজ ইউ আর বর্ন দেয়ার, আমেরিকাই একমাত্র দেশ মনে হয়, আর অন্য কোনো দেশ আছে আমি জানি না, যে যারা ওখানে যারা জন্ম নিচ্ছে তারা অরিজিনাল সিটিজেন হয়ে যায়, তাদের বাবা মাকে বঞ্চিত করতে যাচ্ছে। মানে কি তাহলে তো তোমরা যখন এসেছিলে, তোমাদের দাদা বা পিতামহ এরা যখন এসেছিল, তখন কি, তখন তো তুমি তো ইউ আর নট অরিজিনালি রেড ইন্ডিয়ান, তুমি তো তখন এই দেশের অরিজিনাল ছিল না। তো এই ব্যাপারগুলো হচ্ছে কালচারাল ব্যাগেজ। আমার মনে আমি এনাফ ক্লিয়ার করেছি না? এবার আমরা কথা বলবো হচ্ছে মেকানিক্স অফ কমিউনিকেশন। আচ্ছা, এখানে মেকানিক্স বলতে আমি কি বুঝাচ্ছি বলো তো? মেকানিক্স আমরা মোটামুটি জানি। তোমাদের কি ইসের ইন্টারমিডিয়েটে মেকানিক্স, স্ট্যাটিক্স ও ডাইনামিক্স বলতে থাকে, আমাদের সময় বলতো স্ট্যাটিক এন্ড ডাইনামিক্স, মানে গতি মুভমেন্ট করার কারণে, যে কোনো অবজেক্ট মুভ করার কারণে যে সব জিনিসগুলো ঘটে, গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাট্রাকশন, তারপরে ফ্রিকশন, এসব হয়, এগুলো নিয়ে হলো ডাইনামিক্স। আর যেটা কোনো একটা স্ট্যাটিক অবস্থায় আছে ওইটাকে আমরা বলবো স্ট্যাটিক্স। যাই হোক, মেকানিক্স বলতে নর্মালি বোঝা যাচ্ছে কোনো কিছু করার একটা সিস্টেমের যে কার্যপদ্ধতি, যেভাবে সে কাজ করে, এই জিনিসটা বলে মেকানিক্স। হ্যাঁ, আর আমরা এমনি নর্মালি পার্সন হিসেবে বলি মেকানিক, যারা মেশিন নিয়ে কাজ করে, মেশিন ঠিক করে। কিন্তু এখানে আমরা বোঝাচ্ছি হলো কীভাবে একটা এই যে কমিউনিকেশন প্রসেসটা কীভাবে কাজ করে, এটাকে আমরা বোঝাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো একসাথে অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ, অনেক জিনিসপত্র আছে, তার মধ্যে থেকে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। এখানে কমিউনিকেটর মানে কি, মানে আমি ধরে নিচ্ছি যে দুজন মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে। কমিউনিকেটরের যেই অ্যাট্রিবিউটগুলো দরকার, যেই জিনিসগুলো থাকা দরকার, যেই ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, সেগুলো কি কমিউনিকেশন স্কিলস। তারপরে ফিজিক্যাল স্টেট, সে কোন স্টেটে আছে। তুমি যদি 104 ডিগ্রি জ্বর নিয়ে ক্লাসে বসে থাকো, তুমি কি আমার কথা ওইভাবে ফলো করতে পারবে না? তার মানে ফিজিক্যাল স্টেটটা দরকার। ইমোশনাল স্টেট, তুমি ফিজিক্যালি ভালো আছে কিন্তু সামহাও কোনো একটা কিছু নিয়ে মাইন্ড তোমার একটু টালমাটাল, বা তুমি বারবারই মনোযোগ দিতে পারছো না, অন্য কথা মনে এসে গেছে, বা সামহাও বা একটা কিছু ইভেন্ট ঘটতে যাচ্ছে, তুমি সেটার জন্য ক্লাস শেষ করে দৌড় দিতে হবে, এরকম। এইটা হচ্ছে তোমার ইমোশনাল স্টেট। আচ্ছা, তারপর কি এক্সপিরিয়েন্সটা কি? বেসিক্যালি তোমার কালেকশন অফ মেমোরিজ। ঠিক আছে? সো ওইটা ব্যবহার করে তুমি মেমোরিও আলাদাভাবে আছে। আর অ্যাটিটিউড কি? কোন একটা জিনিসকে তুমি কীভাবে দেখছো, যে একটা পার্টিকুলার জিনিসের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা কি। আর মেমোরি তো বুঝলাম, মেমোরি আর এক্সপিরিয়েন্স মোটামুটি ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করতে পারি। এক্সপেকটেশন হচ্ছে যে তুমি একটা কথা বলার আগে তুমি তোমার যার সাথে কথা বলছো সে কি উত্তর দিবে, সে সময় একটা ধারণা তোমার ভেতরে কাজ করে না? এই জিনিসটাকে আমরা বলছি হলো এক্সপেকটেশন। এটা যেমন যে আচ্ছা, এখানে আমরা দুই কমিউনিকেটরকে সেন্ডার এবং রিসিভার এভাবে বলতে পারি। যদিও আমি এখানে বলিনি কেন, কারণ যে রিসিভার সেও কিন্তু আবার সেন্ডার হতে পারে এবং সে আবার রিসিভার হতে পারে, যে অরিজিনাল সেন্ডার ছিল। সেই কনটেক্সটে এই জন্য এদের অ্যাট্রিবিউটগুলো সেম রেখেছে। আচ্ছা, এর মাঝখানে এটা হচ্ছে তাদের তারা এখন কমিউনিকেট করার জন্য রেডি। এখন এটা কাজ করবে কিভাবে? ইট শুড গো থ্রু চ্যানেল, এই পার্টিকুলার চ্যানেল। সেই চ্যানেলটা যে মুখামুখি হতে জাস্ট ওপেন এয়ার। যদি আমরা ফোনের মাধ্যমে কথা বলছি থ্রু ফোন, তার মানে ওই জিনিসটাকে আমরা বলছি হলো চ্যানেল। আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স, এটা খুব জরুরি। ফ্রেম অফ রেফারেন্স এই কালচারাল ব্যাগেজের সাথে জরুরি। কিন্তু তুমি যখন একজনের সাথে কথা বলছো, তুমি কোন কনটেক্সটে কথা বলছো, তার ব্যাকগ্রাউন্ডটা কি,
সেটা কিন্তু জরুরি। মানে ফ্রেম অফ রেফারেন্স মানে মনে করো আমি তোমাদের সাথে কথা বলছি বাংলায় সহজবোধ্য শব্দ ব্যবহার করি, বাট আমি এটা অ্যাওয়ার না, আমি বললাম কি তোমার বাংলায় কথা বলছি কিন্তু কেতাবি বাংলায় কথা বলছি, প্রচুর শব্দ নিয়ে এসে যেগুলো মানে তুমি জানো না। আমি হয়তো আমার হয়তো মাথায়ও কাজ করছে ও এগুলো তো ওদের বোঝার কথা না। সো দ্যাট ইজ ইয়োর রং ফ্রেম অফ রেফারেন্স। অথবা এরকম হতে পারে যে এই ফ্রেম অফ রেফারেন্সের সাথে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স মেমোরি এগুলো জড়িত। মানে মনে করো আমি এমন একটা সময়ের কথা বলছি, মনে করো স্বাধীনতা যুদ্ধের ঠিক পরের সময়টা, বা মনে করো তোমাদের জন্মের আগের একটা সময় নিয়ে কথা বলছি, ফ্রেম অফ রেফারেন্স একটু ঘাটতি হয়ে যায়, কারণ ইউ গাইজ ওয়ার নট দেয়ার, সো ইউ আর নট দেয়ার। অথবা এরকম হতে পারে যে সমসাময়িক কালে, হ্যাঁ, যে এখন মনে করো নিউ ইয়র্কের টিনেজারদের লাইফ, এটা নিয়ে আমি তোমাদেরকে মনে করো একটা কথা বলছি, বাট হাউ উড ইউ নো দ্যাট আই এম সেইং দ্য রাইট থিং or I am saying the truth? কারণ ইউ আর নট দেয়ার। কাজে ওই যে আমার তখন একটু চিন্তা করে নিতে হবে যে হ্যাঁ ফ্রেম অফ রেফারেন্স আর এদেরকে এই অভিজ্ঞতাটা দেওয়া দরকার। এই লেট করে এসছো কথা না, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে সেটা তার মানে আমরা ফ্রেম অফ রেফারেন্সটাকে কমিউনিকেশনের সুবিধার্থে এটাকে একটা ব্যালেন্সিং, একটা সেম লেভেলে রাখতে হবে, ঠিক আছে? যে যাতে করে আমার অডিয়েন্স বা আমার যে ইন্টেন্ডেড অডিয়েন্স বা যার সাথে আমি কথা বলছি সেখানে এটা পৌঁছায় ঠিকভাবে, ঠিক আছে? পরেরটা কি? ফিডব্যাক। ফিডব্যাক আমি তো বুঝি না, যে নর্মালি তুমি কথা বলছো আমি উত্তর দিলাম, আবার তুমি কথা বলছো আবার সেটা একটা সাইকেল, একটা লুপ চলছে, ঠিক আছে? বা এটাকে শুধু আমরা এইভাবে বললে হবে না যে ও আচ্ছা আমি এটা খুব উত্তর পাচ্ছি, কিন্তু মিনিংফুল হচ্ছে মানে তোমার প্রেজেন্টেশন কিভাবে গুরুত্ব পাবে, তোমার প্রেজেন্টেশন কিভাবে সফলকাম হবে, সেটার লুকিয়ে আছে এখানে, যে তুমি কি আসলেই তোমার অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক নিতে পারছো, বা তোমার অডিয়েন্সের ফিডব্যাককে তুমি বুঝতে পারছো সেটা কিরকম। মানে সেই জায়গাগুলোতে আবার ইয়ে আছে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আমি একটু বোঝার চেষ্টা করবো, তোমার চোখের দৃষ্টি, মুভমেন্ট, এইগুলোতে আমি বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বললাম, খুব আগ্রহ, একটা আমি গল্প বলছি, খুব আগ্রহ নিয়ে তুমি যখন তোমার নিজের অজান্তে তোমার বডি কিন্তু ওইটা রেসপন্ড করবে, যে একটু সামনে এগিয়ে আসা, একটু চোখ স্পার্কল করবে। হ্যাঁ, আবার আমি একটা খুব বোরিং জিনিস বলছি, তোমার বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রমাণ হয়ে যাবে, তুমি একটু রিল্যাক্স, একটু ছেড়ে দেওয়া, একটু পিছিয়ে বা একটু অন্যদিকে তাকিয়ে আছো। এই যে ফিডব্যাক মেকানিজমটা আমরা কাজে লাগাই প্রেজেন্টেশনে টু অ্যাডাপ্ট টু দি অডিয়েন্স। আমি যদি আমি ক্লাসরুমে এটাকে যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে যে আমি যদি দেখি কেউ একটু অন্য মানুষ হয়ে যাচ্ছে, একটু ঘুম ঘুম ভাব আছে, গলার স্বর একটু বাড়িয়ে দেয়, তারপরে হয়তো একটু পজ দিলাম ইচ্ছা করে, কি বলা তুমি, এইগুলো হচ্ছে ট্রিক। হ্যাঁ, এইগুলো দিয়ে তুমি ইউ ক্যান গেট এ ফিডব্যাক এন্ড দেন অ্যাক্ট। আচ্ছা, লাস্টলি যেটা সেটা হচ্ছে নয়েজ। নয়েজটা বলতে আমরা নর্মালি কি বুঝি? নয়েজ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কি করে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, এটার কি হয়? এইটা একটা দেয়াল হয়ে, একটা বাধা হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? কমিউনিকেশনের কনটেক্সটে নয়েজটাকে এক ধরনের বাধা হিসাবে রাখা হয়। মানে হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা বাধা, কিন্তু এবং এই বাধাটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে একদম ফিজিক্যাল নয়েজ, যেমন এসির আওয়াজ হচ্ছে, বা আমি এখানে একটা ফ্যান ছেড়ে এখন বিশাল একটা আওয়াজ করতেছে, মনে করো আমি কিছু শোনা যাচ্ছে না, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ। তারপরে মনে করো তুমি এরকম কোনো পপুলেশনের সাথে কথা বলছি, নট ইউ গাইস, মনে করো এমন কিছু পপুলেশন যারা একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, ছোট বাচ্চা, হ্যাঁ সেটা হতে পারে, বা অটিস্টিক বাচ্চা কাচ্চা, হ্যাঁ, যারা মনে করো ঠিক কমিউনিকেট করতে উৎসাহী না। অটিজমের বাচ্চা কাচ্চাদের তুমি দেখেছো, মনে তারা কি করে, তার ওয়ার্ল্ড কিন্তু কনসিয়াস না, সে তার ওয়ার্ল্ডে সে একাই, মানে খুব বেশি যারা একটু করে কথাবার্তা বলে, বাট কমিউনিকেশনটা খুবই প্রাণহীন,
রোবোটিক একটা কমিউনিকেশন, ঠিক আছে? অটিস্টিক বাচ্চারা তুই খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার এটা ভালো লেগেছে? ভালো লেগেছে। মানে ঠিক আমরা ভালো লাগা কথা যখন বললাম একটু হাসবো, একটু চোখ একটু জ্বলে উঠবে, এরকম না, এরকম কিছু নেই। তো তাহলে এদের সাথে যখন তুমি কথা বলবো তখন তুমি কি করবা? তুমি হেলথ কেয়ার প্রফেশনালস যারা বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে যারা, সাইকিয়াট্রি নিয়ে যারা কাজ করে, বাংলাদেশে একটু কম এখনো, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। ইউনিভার্সিটিগুলোতে অনেক সময় সাইকিয়াট্রিক হেলথ বা সাইকোলজিক্যাল হেলথ সেন্টার থাকে। আমি যেমন নর্থ সাউথে দেখেছি, হ্যাঁ, সব ইউনিভার্সিটিতে নাই, নর্থ সাউথে দেখেছি। এখনকার টিনেজরা অনেক তাড়াতাড়ি, টিনেজার বা মনে করো তোমাদের বয়সী ছেলেমেয়েরা অনেক তাড়াতাড়ি হতাশ হয়ে যায়। কয়েকদিন আগে আমি এটাই দেখলাম যে জেনজিদের ডিপ্রেশন নিয়ে একটা ভিডিও দেখলাম, মানে আমি নিজে খুলে দেখারই পাইনি, আমি দেখলাম যে জেনজিরা খুবই, এবং অনেকে ওই যে রিপাবলিকানরা যেটা বলার চেষ্টা করে, রিপাবলিকানদের আমরা চিনি, আমেরিকার দুইটা গ্রুপ দলই আছে, রিপাবলিকান আর ডেমোক্র্যাট। তো রিপাবলিকানরা হচ্ছে সবসময় ধনীদের পক্ষে থাকে এবং সবসময় বেশি কনজারভেটিভ, মানে তারা ক্রিশ্চিয়ান একটা মাইন্ডসেট বা কালচারের দিকে সবসময়। এরা এখন নতুন কথা কি বলছে যে এই যে এত ছেলেমেয়েরা প্রোটেস্ট করছে প্যালেস্টাইনের বিরুদ্ধে, এটার কারণটাই হচ্ছে তাদের ফ্রাস্ট্রেশন। তারা লাইফে কেউ ভালো কিছু করার খুঁজে পাচ্ছে না, এই জন্য তারা প্রোটেস্ট করছে। আসলে কি তাই? সেটা তারা দেখেছে যে একটা ফেয়ার কি হচ্ছে না, একটা অন্যায় হচ্ছে, সেটার বিরুদ্ধে তারা উঠে দাঁড়িয়েছে। তো আচ্ছা, তো সেই কনটেক্সটে যখন আমরা কথা বলবো, তাহলে এই যে রিপাবলিকান লোকজন এটা বুঝতে পারছে না, এটা কিন্তু একটা নয়েজ। এটাকে আমরা বলি হচ্ছে নর্মালি সোশ্যাল নয়েজ। হ্যাঁ, আমরা সামনে গেলে তো এই যে এত সব নয়েজের মূল কারণটা হচ্ছে দিস ইজ অবস্ট্রাক্টিং ইয়োর কমিউনিকেশন। সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে বা রিসিভারের কাছ থেকে পৌঁছাতে বাধা তৈরি করছে। আচ্ছা, মানে এটা কেন জরুরি? যে তুমি মনে করো এক জায়গায় প্রেজেন্টেশন দিতে গেছো, মনে করো তুমি যেটা মনে করো আমরা এইবার অতি হিস্ট্রি থেকে একটা উদাহরণ, মনে করো রাজা রামমোহন রায় বিধবা বিবাহ প্রচলন করেছে, কিন্তু তখন এটা হিউজ সামাজিক সংস্কারের বিরুদ্ধে ছিল, যে না বিধবা বিয়ে দেওয়া যাবে না। তো তখন তাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে চিন্তা করো, যে ওই জিনিসটাকে একসেপ্ট করানো। তবে এখানে যেটা হচ্ছে উনি হেল্প নিয়েছেন ইংরেজদের, কারণ ইংরেজরা তখন শাসক, তো তাদের কাছে এই জিনিসটা একসেপ্টেবল ছিল। তো এইটা তাদের হেল্প নিয়ে করতে তাকে অনেক জায়গায় তাকে করতে হয়েছে। কিন্তু সনাতন যে কালচার যেটা, সেখানে এটাকে করতে যথেষ্ট পরিমাণে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। তো এগুলোকে আমরা বলি সোশ্যাল নয়েজ। তো তুমি যদি এরকম কোনো মেসেজ নিয়ে কোথাও যাচ্ছ, বা মনে করো কিছুদিন আগেও বাংলাদেশে এখন অনেক এইদিকে লিবারাল হয়ে গেছে, কিছুদিন আগে গ্রামে বাচ্চাদেরকে মানে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাই, মানে কিছুদিন আগে বলতে আরো মনে করো 20-30 বছর আগে, সেইটাকে এখন এই পর্যায়ে আনার জন্য যেটা করতে হচ্ছে, গভর্নমেন্টকে পুশ করতে হচ্ছে, গভর্নমেন্টকে বিভিন্ন একদিক থেকে মানে ক্যারট অ্যান্ড স্টিক মানে কি, একটা হচ্ছে যে হ্যাঁ বাল্য বিবাহ দেওয়া যাবে না, এইটা একটা হলে এরকম শাস্তি আছে, ওরকমই আছে। আরেক দিক থেকে তাদেরকে একটু এডুকেট করার জন্য ফ্রি স্কুলিং, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। এখন দেখা গেছে কি যে স্কুলে মেয়েদের সংখ্যা বেশি হয়ে গেছে ছেলেদের চেয়ে, হ্যাঁ অনেক জায়গায়। কিন্তু তার মানেটা কি? তার মানেটা হচ্ছে কি যে, কিন্তু মজার ব্যাপার হলো এটা আবার যদি তুমি হায়ার এডুকেশনে যাও দেখবে যে এটা উল্টো না। তোমাদের ক্লাসে কোনো দিকে যে যতজন ছেলে কম্পিউটার সায়েন্স করছো ততজন মেয়ে নাই। I'm sorry, বুঝি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এই ব্যাপারগুলো যে এখানে কিন্তু আবার ইয়েও আছে, মানে কি বলে সোশ্যাল নয়েজ আছে কিরকম, যে ও বিয়ে দিলে এইগুলো করার দরকার কি, ইঞ্জিনিয়ারিং তো অনেক বাইরে বাইরে থাকতে হয়, মেয়েদেরকে বিশেষ করে মনে করো সাইট ভিজিটে যেতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং মেয়েদের এগুলো যাওয়ার দরকার নেই। তো তারপরে অনেক হ্যাঁ
জিনিসগুলো আছে। তো তুমি তখন তোমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে তখন কি হবে অসুবিধাটা, যে তুমি যখন এই ধরনের একটা গ্রুপের সাথে কথা বলছো, তাদের মাইন্ডসেট, তাদের সাইকোলজি তোমাকে বুঝে রাখতে হবে আগে থেকে, যে হ্যাঁ তুমি তোমার মেসেজ তাদের কাছে পৌঁছাতে চাও। যেমন আমরা যাদের বাল্যবিবাহের বিরুদ্ধে যখন কথাবার্তা হচ্ছে বা হচ্ছিল, তখন প্রচুর বিরোধিতা এসছে, হ্যাঁ, যে এটা মানে এটা আমাদের কালচারের বিরুদ্ধে যায়, এই সেই এরকম অনেক কিছু এসছে। কিন্তু ইভেনচুয়ালি ওই লোকজনকে বোঝানো গেছে যে এটা করলে বাল্যবিবাহ দিলে মেয়েদের স্বাস্থ্যের ক্ষতি হয়, সন্তান যেটা জন্ম নিচ্ছে এত কম বয়সে সে ইল হেলথের হয়, একটা মানে একটা যে মানে কী বলবো হেলদি পপুলেশন সেটা পাওয়া যাবে না, মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, বাচ্চার শরীর নষ্ট হচ্ছে, এটা পুরো সোসাইটিকে পিছনে ফেলে দিচ্ছে। এইসব কনভিন্স করেই তো তারপরে এটাকে এড়ানো গেছে, কিন্তু এখনো অনেক জায়গায় হচ্ছে, ঠিক আছে? তাহলে কি যে প্রেজেন্টেশনের কনটেক্সটে ইউ আর সাপোজ টু থিঙ্ক অ্যাবাউট দিস থিংস। আচ্ছা, কমিউনিকেশন প্রসেসটা কীভাবে শুরু হয়, আমি আজকে এই মেকানিক্সটা আলাপ করে তোমাদেরকে ছেড়ে দিব। কমিউনিকেশন প্রসেসটা কীভাবে কাজ করে, প্রথমে যেটা হচ্ছে আমরা তো আসলে কথা বলি, চিন্তা করি, বলি, এটা কি কোন কনটেক্সটে, ওইটা কি নিয়ে চলে গেছে, ঠান্ডা লাগলে একটু কমিয়ে দেওয়া যেতে পারে। এই বেচারাদের জন্য তো তাহলে একটু বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, একটু ওকে বলো যে আপাতত একটু বাড়িয়ে দিতে। আচ্ছা, তাহলে আমরা কমিউনিকেট করছি বা কথা বলছি, আমাদের কাছে মনে হচ্ছে যে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, তাই না, যে ও কথা বলছি সাথে সাথে, বাট দিস ইজ হ্যাপেনিং ইন এ সিকোয়েন্স অফ ইভেন্টস। ওই সিকোয়েন্সগুলো কি, সিকোয়েন্সগুলো 25 একটু বেশি হয়ে গেল তো, আমার মানে 20 ছিল। আচ্ছা 24 বা 23 করলাম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 24 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে নর্মালি আমি জানি না তোমরা কি জানো যে আমরা আমাদের যে রেসপন্সগুলো, আমরা যখন কথাবার্তা বলি, রেসপন্সগুলো মিনিমাম টাইম কতখানি, আমার একটা কথা ছিল 0.1 সেকেন্ড, মানে এটা তাহলে কি হবে 0.1 কি 1 মিলি সেকেন্ড, 10 ভাগের 1 ভাগ, আর একটু কম, এটা হচ্ছে হ্যাঁ, কিন্তু রেসপন্সটা হচ্ছে 700 to 800 মিলি সেকেন্ডস, 1 মিলি সেকেন্ড হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, 700 to 800 মিলি সেকেন্ডস। তো তাহলে মানে এটা আমি অবশ্য করলে কি কখনো জিজ্ঞেস করি, এটা সেটা বলবো না, কিন্তু মানে এই তার মানে কি হচ্ছে, এই সময়টুকু লাগছে হলো তোমার এই পার্টিকুলার সিকোয়েন্সগুলোকে করা। সেটা কি, যে সেন্ডার প্রথমে ইনিশিয়েট করে কমিউনিকেশনটা, সেটা জন্য কি হয় যে তার মাথায় একটা কিছু আসলো, সে তখন তার মেমোরি সার্চ করে, তার এক্সপিরিয়েন্স, অ্যাটিটিউড, নলেজ, স্কিল, পারসেপশন, এগুলো থেকে এগুলোকে কাজে লাগিয়ে সে করে কি, ফার্স্টে যে কোনো একটা ইভেন্ট বা একটা অবজারভেশন সেটার উপর ভিত্তি করে সে তখন সে তাকে কমিউনিকেট করতে হবে, এরকম একটা তাগিদ আসে ভেতর থেকে, হ্যাঁ, তো তখন হ্যাঁ না না আমি বলছি যে এই পুরো সময়টুকু একটা পার্টিকুলার জিনিস তুমি অবজার্ভ করে তারপর যখন রেসপন্স করছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তখন তুমি যখন ভাবছো যে আমার একটা কমিউনিকেট, আমার একটা কিছু বলতে হবে, আমার একটা কমিউনিকেট বা আমার একটা রিয়াকশন দেখাতে হবে, সেটার জন্য তখন কি হয় যে একটা মেমোরি সার্চ হয়। মেমোরি সার্চ মানে কি আসলে, তুমি ইউ আর লুকিং ব্যাক অ্যাট ইউর এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যেমন তোমার কোনো বাচ্চাকে যখন সে যখন ভাষা শেখে, তখন দেখবে যে সে
একটা নতুন সিনারিও যখন তার সামনে চলে আসে, তার লিমিটেড ভোকাবুলারি দিয়ে সে যা শিখেছে সেটাই করতে সে সময় নেয়, তারপর সে ওইটা বলে। তার মানে কি, সে মেমোরি সার্চ করছে, তার যে যা কিছু জানা আছে তার সেই জানাগুলোর ভেতর থেকে সে একটা কিছু সিলেক্ট করে ওইটা সে উচ্চারণ করে। তো এইটার সাথে তখন আসে কি, তার যে পারসেপশন আছে এবং সে যার সাথে কথা বলছে, এক্সপেকটেশন, ওই সমস্ত কিছু যেগুলো আমরা এখানে বলা আছে, এই জিনিসগুলো সে বিচার করে। আর এর সাথে যেটা হয়, সে এটাকে এক ধরনের এনকোডিং করে। এনকোডিং বলতে বোঝায় যে কোডে পরিণত করা, কিন্তু এখানে আমরা কোড পরিণত করতে আমাদের কমন সেন্সে মনে হয় যে ও এটা বোধহয় আমি একটা কোনো দুর্বোধ্য কিছু তৈরি করছি, না সেটা না, এটা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে তৈরি হচ্ছে। কারণ সবার তো কথা বলার ভঙ্গি একরকম না, তাই না? তার মানে এটা কি, যে আমি সাজাচ্ছি, এই সাজানোটাকে আমরা বলছি এনকোডিং, মেসেজটাকে আমরা এনকোড করছি। আচ্ছা, এখন যখন এটা রিসিভারের কাছে পৌঁছাচ্ছে, রিসিভার তখন কি করে, এটাকে ডিকোড করার চেষ্টা করে। ডিকোড করার চেষ্টা করে কোন সেন্সে, যে সে তার যে বোঝার ভঙ্গি, তার যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটার উপর ভিত্তি করে সেই মেসেজটা বুঝে ওটা একটা প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করে। এবং তখন সেই ওই একই জিনিসই সে রিভার্স ওয়েতে সে তার মেমোরি সার্চ করে, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সটা বের করে এবং সেটার উপর ভিত্তি করে সে মানে তার সে যেই ওয়েতে কমিউনিকেট করতে অভ্যস্ত সেটা ব্যবহার করে সে ওই রেসপন্সটা দেয়। এবং এটা একটা লুপের মতো চলতে থাকে, যে সেন্ডার একটা পাঠাচ্ছে, ওইটাকে সে এনকোড করছে, আবার ওইটা যখন রিসিভারের কাছে পৌঁছাচ্ছে, রিসিভার ওইটাকে আবার ডিকোড করে আবার সে আরেকটা পাঠাচ্ছে, সে আবার এনকোড করছে, এটা আবার অরিজিনাল সেন্ডারের কাছে যাচ্ছে, সে আবার রিসিভার হিসেবে কাজ করছে। সো ইট গোজ অন, ইটস লাইক এ সাইকেল। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় এটা আমাদের মোটামুটি তোমাদের সাড়ে আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, এইটার কনটেক্সটে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে? আমি তাহলে তোমাদের একটু আবার সামারি দেই, কারণ বেসিক্যালি আমি এটা প্রায় প্রত্যেক ক্লাসে বলি এবং অনেক সময় এটা মানে একটু বেশি বলা হয়ে যায়, কিন্তু তারপরেও যে আমি যখন কথা বলছি তোমরা তোমাদের ওয়ার্কিং মেমোরি ব্যবহার করছো, এই ওয়ার্কিং মেমোরির ধারণ ক্ষমতা কিন্তু অনেক কম। ফলে তুমি যখন আমার লেটেস্ট যেই কথাটা, এটা মনে আছে তোমার, কিন্তু আমি 25 মিনিট আগে কি বলেছিলাম এটা অনেকখানি হয়তো তোমার মনে নেই, কারণ ইউর সাপোজ টু রাইট ইট ডাউন। ঠিক আছে? এবং আমি এটাকে আর একটু সাহায্য করার জন্য এখন একটু সামারাইজ করি। সামারাইজেশনটা আর কিছুই না, যে যা কিছু আমরা শুনে এসেছি, বলে এসেছি, সেটার একটা রিপিটেশন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে সেটা, যে আমরা কথা শুরু করেছিলাম হচ্ছে কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসটা কি, যে আমরা মেসেজ এক্সচেঞ্জ করছি, এটাকে যখন আমরা এটা যখন স্বতঃস্ফূর্ত হয় তখন সেটা ইন্টেনশনাল জিনিসপত্রের ভেতরে ঢুকে যায়। যখন এটা কনসিয়াস হয় তখন আমরা এই জিনিসটাকে একটা আরও সফিস্টিকেটেড, আরও ফাইন টিউন মানে হচ্ছে এটা সুন্দর করে সাজিয়ে আমরা এটা প্রেজেন্ট করতে পারি। এটা কেন জরুরি? প্রেজেন্টার নিশ্চয়ই অডিয়েন্সকে ন্যাচারাল, যেমন মনে করো প্রেজেন্টেশন অনেক সময় ফর্মাল হয়, ইনফর্মাল হয়। ইনফর্মাল প্রেজেন্টেশনের কনটেক্সটে মনে করো তোমার অফিসে তোমার কলিগদের সামনে তুমি একটা কিছু, তুমি মনে করো একটা সফটওয়্যার ডেভেলপার ফার্মে কাজ করো, একটা টিমের হয়ে কাজ করছো, তখন কী হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইনফর্মাল একটা ক্যাটারি, কিন্তু একটা সিরিয়াস জিনিস নিয়ে কাজ করছে। হয়তো একজন ক্লায়েন্টের অর্ডার এসছে একটা পার্টিকুলার সিস্টেম তৈরির জন্য, একটা অর্ডার এসছে, সেই অর্ডারটাকে বোঝার চেষ্টা করছো, সেখানে কী লাগে, যে তোমার মনে করো ইউজারের মাইন্ডসেট বুঝে, সেই মাইন্ডসেট বুঝে তো একটা কাঠামো কাজ করাতে হয়, ওই কাঠামোটা বিভিন্ন কাজ ডিস্ট্রিবিউট করে দিতে হয় তোমার টিমমেটদের কাছে। ঠিক আছে? তো সেখানে খুব বেশি ফর্মাল হওয়ার তোমার সুযোগ নাই। কিন্তু অন দি আদার হ্যান্ড আবার মনে করো যে কোথাও কারো শোক সভায় গিয়েছে,
ওইখানে তো তুমি জোকস করতে পারো না, তাই না? একজনের মানে মৃত্যু বার্ষিকী বা একটা কিছু হয়েছে, এটা একটা একটা বিয়োগান্তক ঘটনা, সেখানে তুমি ওইভাবে ইনফর্মাল থাকতে পারো না, একটা নির্দিষ্ট ওয়েতে কথা বলতে হয়। এই যে এই জিনিসগুলোকে আমরা তখন যখন ক্লাসিফাই করি যে আমরা এটা কী ধরনের কমিউনিকেশন, তখন আমাদের জন্য প্রেজেন্টার হিসাবে ব্যাপারটা সোজা হয়ে যায়। হ্যাঁ, তো ওই কারণে আমরা তখন বলছিলাম যে আমরা প্রথমে কমিউনিকেশনের প্রকারভেদগুলো নিয়ে পড়েছে, ইন্টারপার্সোনাল, পাবলিক এবং কালচারাল, ইন্টারকালচারাল। ঠিক আছে, এইটা হচ্ছে মানে মোটা দাগে এগুলোকে তুমি আরও ভাগ করতে পারো, কিন্তু আমরা ওইটাতে এত ডিটেলসে যাওয়ার আমাদের দরকার নেই। মানে জিনিসটা হচ্ছে যে জাস্ট বোঝা যে কমিউনিকেশন প্রসেসটা কীভাবে হয়, এই টাইপগুলো কী, বা আমি কার সাথে আমি কথা বলতে চাচ্ছি, এটা কী ধরনের গ্যালারি হবে, এই জিনিসগুলো বুঝে যখন আমি এই ওইভাবে আমার মেসেজটাকে আমি সাজাচ্ছি, তো ইট বিকামস সাকসেসফুল। ঠিক আছে, তাহলে ওই যে টাইপগুলো নিয়ে কথা বললাম। আর এরপর আমরা কথা বললাম হচ্ছে মেকানিক্স অফ কমিউনিকেশন। মেকানিক্স অফ কমিউনিকেশনগুলো কি, যে জিনিসটা আসলে ঘটে কীভাবে, এটার ভেতরে কী জিনিসগুলো আছে, যেমন এগুলো তো আমরা ডিটেলস আগামী ক্লাসে আমি কথা বলবো নিয়ে, যে এইখানে আমরা কথা বলেছিলাম যে চ্যানেল নিয়ে। চ্যানেলটা হচ্ছে কি, যে যেটার মাধ্যমে তুমি পৌঁছাও তোমার অডিয়েন্সের কাছে। আর হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে তুমি যেই কী বলবো, ব্যাকগ্রাউন্ডে বা যেই পটভূমিতে তুমি কথা বলছো, তোমার অডিয়েন্সের মাইন্ডসেট বুঝে যেভাবে তুমি কথা বলছো, এটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স। ফিডব্যাকটা হচ্ছে তোমার অডিয়েন্স কীভাবে এটা রেসপন্স করছে, কীভাবে তোমাকে বোঝাচ্ছে যে সেটা লাইক করছে নাকি ডিসলাইক করছে, বা ইনঅ্যাটেন্টিভ হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের ফিডব্যাকটা দরকার। নয়েজটা হচ্ছে এটা আরও বড় সড়ো বাধা, এটা তুমি আগে থেকে প্রেডিক্ট করার চেষ্টা করতে পারো, বা কমিউনিকেশন চলার সময় প্রেডিক্ট করতে পারো। এই জিনিসগুলোকে যখন আমরা বুঝে এবং কীভাবে কমিউনিকেশন শুরু হয় এবং কীভাবে এটার কীভাবে এটাকে রিটার্ন মেসেজটা আসে, এগুলো বুঝে যখন আমরা এই করবো, তখন ইট ইজ বিকামিং সাকসেসফুল কমিউনিকেশন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের পড়া। এখন তোমরা আমাকে বলো যে কোন কিছু এমন কিছু আছে যেগুলো বুঝতে